আরে আর কি করতেছো তুমি? হ্যাঁ কি করতেছো? কি করতেছি দেখতে পারছিস না? হ্যাঁ, ওরা অন্যায় করেছে, ওদের শাস্তি দিচ্ছি আমি। মা তোমাকে আমি আগেই বলেছি ভাবির সাথে এত খারাপ আচরণ করবে না। কেন মারছো তুমি তাকে? তুই যেন আমাকে প্রশ্ন করছিস? হ্যাঁ, এই সংসারটা আমার, আমার অনুমতি ছাড়া কোনো কিছু চলে না। আমার কথার অবাধ্য হয়ে ওরা চুরি করে খাওয়া দাওয়া করেছে, এই জন্য এটা শাস্তি দিচ্ছি ওকে আমি। উনি কি এমন অন্যায় করেছে যে আপনি ঝাড়ু দিয়ে ওনার গায়ে আঘাত করছেন? আর উনি তো এবারের বউ, বউদের গায়ে এভাবে হাত তোলা তো অন্যায়। এই মেয়ে, তুমি চুপ করো। এই সংসারটা আমার, আমার কথায় এই সংসার চলে, এখানে তুমি নাক গলাচ্ছ কেন? মা একটু বোঝার চেষ্টা করো। ভাই ভাবির এগুলো কষ্ট হয়, স্বাভাবিক বিষয়। পরের বাড়ির মেয়ে, তুমি তাকে কেন মারবে? আমি মারবো, আমার ইচ্ছা মতো মারবো, আমার যত খুশি মারবো, তোমরা কোনো কথা বলতে পারবে না। আপনি তো পাগলের মতো কথা বলছেন। একটা বুঝমান মানুষ হয়ে কেন এরকম অবুঝের মতো কথা বলছেন শুনি? দেশে কিন্তু আইন কানুন আছে। আপনি একটা মানুষকে কোনো অন্যায় ছাড়া এভাবে আঘাত করবেন, এটা কিন্তু আমরা কেউ সহ্য করব না। সৈকত, এই মেয়েটাকে, এই মেয়েটা আমাকে জ্ঞান দিচ্ছে কেন? হ্যাঁ, ও এত বড় সাহস পেল কোত্থেকে? ও আমার ফ্রেন্ড, আজকে এসেছিল তোমার সাথে কথা বলার জন্য, কিন্তু এসে যা দেখলো আমার মান সম্মান সব শেষ করে দিলে মা তুমি। ও তোর ফ্রেন্ড? হ্যাঁ, ও আমাকে জ্ঞান দিচ্ছে তাই না? ওকে বল যেন ও আমাকে জ্ঞান না দেয়। ও মেহমান মানুষ, মেহমান হয়ে আসছে, মেহমান হয়ে যেন থাকে, বেশি কথা যেন না বলে। আমি অবশ্যই কথা বলবো, সেটা বাড়ির মানুষ হয় আর বাড়ির বাহিরের। শুনেন, আপনি একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে এভাবে আঘাত করবেন, আর আমিও আরেকটা মানুষ হয়ে প্রতিবাদ অবশ্যই করব। আপনি কেন এরকম করেন? এই মেয়ে শোনো, এখানে আমাকে জ্ঞান দিতেই শোনো, বুঝছো? ওরা অন্যায় করেছে, ওদের অন্যায় শাস্তি আমি দিবই দিব। এখানে আমাকে কেউ ঠেকাতে পারবে না। আপনি আর এনাদের একটাও আঘাত করতে পারবেন না। এবার থামুন, আপনি শান্ত হন। আমার মনের ভিতরে আগুন জ্বলতেছে, আমার মনের ভিতরে আমাকে আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। এখানে আমাকে কেউ থামাতে পারবে না। সৈকত, তোর এই ফ্রেন্ডকে এখান থেকে নিয়ে যা। আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না, আমার কিন্তু মাথা নষ্ট হয়ে যাচ্ছে। নিয়ে যাই কে? না, আমি ওনাদের গায়ে আর একটা আঘাতও করতে দিব না। আমি ওনাদেরকে নিয়ে যাচ্ছি, আমিও দেখব আমাকে কে কি করে। কি দেখি আপনি কি করেন। এই কি করতেছো তুমি? তো ভালো করতেছো না, এটা খুব খারাপ কাজ করতেছো তুমি। সৈকত, এই মেয়ে তোর সামনে আমার এতগুলো অপমান করলো আর তুই কিছুই বললি না? হ্যাঁ, ও এত বড় সাহস পেল কোত্থেকে? মা, তুমি যেটা করেছো সেটা অন্যায়, অন্যায়ের প্রতিবাদ করেছে। এখানে খারাপ তো কোনো কিছু করেনি। তোমরা যে এত কষ্ট সহ্য করো, এইটা যদি এই বাড়িতে আমি না আসতাম তাহলে হয়তো জানতেই পারতাম না। সৈকতকে দেখলে কিন্তু বোঝা যায় না ও যে এত কিছু সহ্য করে। আমি ভেবেছিলাম কি জানো, এই বাড়িতে মনে হয় সুখের কোনো সীমা নেই। তাই আমি জোর করে সৈকতকে বলেছিলাম, আমাকে একটু নিয়ে চলো না তোমাদের বাড়িতে, আমি একটু দেখতে চাই, সবাইকে দেখবো, সবার সাথে মিশবো, কথা বলবো। কিন্তু যখনই আন্টিকে দেখলাম আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। একটা মানুষ এরকম কিভাবে হয়? তুমি যা দেখতেছো বলে তো কিছুই না। আমার শাশুড়ি আমার যে পরিমাণ অত্যাচার করে আজকে এত বছর ধরে আমি খালি সহ্য করতেছি। কেন জানো? আমার এই পঙ্গু স্বামীটার জন্য। কারণ আমগো যাওয়ানোর কোনো জায়গা নাই। আজকে যদি আমগো বাই করে দেয়, আমি আমার স্বামীর নিয়ে কই যাবো? কেন আপনারা এত কিছু সহ্য করেন? আপনারা যদি এত কিছু সহ্য না করে মাঝে মাঝে প্রতিবাদ করতেন, তাও তো কিছু একটা ভালো হতো, তাই না? আপনারা তো চাইলে প্রতিবাদ করতে পারেন। প্রতিবাদ তো তখনই করতে পারতাম আজকে যদি আমি পঙ্গু না থাকতাম, মাসে যদি অনেক টাকা ইনকাম করতে পারতাম, তাহলে আমার কোনো কিছুর প্রতিবাদ করা লাগতো না। টাকা ইনকাম করলে তার মুখের উপর কেউ কথা বলতে পারে না। এই সংসারের জন্য আমি কি না করছি, দিনের পর রাত মাথার ঘাম পায়ে ফেলে কত পরিশ্রম করছি। এই সংসারের প্রত্যেকটা মানুষের ভালো মন্দর খোঁজখবর নিছি, কখন কার কি লাগবে সব সময় চিন্তা করতাম। কিন্তু আজকে আমার ইনকাম নাই, কামাই রুজি নাই। এই জন্য আমারও তো কথা শোনাই লোকে আমার বোর্ডারও শোনায়। আপনাদের এসব দেখে সত্যিই আমার খারাপ লাগছে। আমার যে কতটা খারাপ লাগছে এটা আমি বলে বোঝাতে পারবো না। তুমি আমগো কষ্ট বুঝে কি করবা বইন? যাগো বুঝার তারা তো কেউ বুঝে না। একটা কথা বলি ভাবি, এইসব কিছু সহ্য না করে একটু কথা বলেন, প্রতিবাদ করেন, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। আসলে এখন আপনাদেরকে নরম পেয়েছে তো, তাই সবাই এরকম করে। না বইন,
আমি কোনো প্রতিবাদ করতে চাই না। আপাতত খাওয়ান পর্যন্ত আমাকে চলতেছে স্বামী স্ত্রীর, এটাও যদি চলে যায় এই ঠাইটুকু আমি কই পাবো? আমার সেই জায়গা নাই যে আমার পঙ্গু স্বামীটা এনে আমি কোথাও উঠতে পারবো। যেমনি আসি, যাই করুক, অত্যাচার যেমনই করুক, সহ্য করে যেতেছি, সহ্য করে যাবো। আমি আর নিতে পারবো না বোন, পারবো না। ভাবি দেখেন, আপনি যদি কোনো কথা নাই বলতে পারেন, দরকার পড়লে আমি বলবো। দেখলেন না একবার বলে কেমন বকাটা খেয়েছি? আমি সব কিছু করব, তারপরেও আমি কাউকে ছাড় দিব না। আমার না এসব একদম ভালো লাগে না। আমি কোনো অন্যায় অবিচার মেনে নিতে পারি না। কেন জানি আমি ওই সময় বেয়াদব হয়ে যাই। এটা যারা বেয়াদব ভাবে তাদের জন্য বেয়াদব, কিন্তু এটা আমার কাছে কোনো বেয়াদবি না। আমার কাছে মনে হয় যে যেমন তার সাথে তেমনটা করাই উচিত। বোন রে, তোমার একটা কথা কই, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো, কিন্তু আমগোর জন্য এমন কোনো কাজ করো না যাতে সংসার অনেক বেশি অশান্তি হয়, যাতে আমগোর জন্য তোমার দূরে কথা শুনতে হয়। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি যা কিছু করব ভেবে চিন্তে করব। আমি চাই না আমার জন্য আপনাদের কোনো ক্ষতি হোক। তাহলে আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। দেখছো মায়েরা কত ভালো, এখন পর্যন্ত এই সংসার আয় নাই, আমগো রক্তরও কেউ না, অথচ আমগো কষ্টটা এমনভাবে বুঝলো মনে হলো যে আমরা হ্যাঁ আপন রক্তের ভাই বোন। অথচ যাগোর জন্য দিনের পর দিন আমি এত কিছু করছি, সেই মানুষগুলো আমারে ভুলে গেছে, আমার অবদান তারা অস্বীকার করতেছে। এর জন্যই আমি তোমাকে বাড়িতে নিতে চাইনি, শুধু শুধু মা তোমার সাথে খারাপ আচরণ করলো। তোমার মায়ের ব্যবহারে আমি সন্তুষ্ট হইনি, ঠিক আছে, কিন্তু তোমার মা এটা কি করলো? তোমার বড় ভাইয়ের বউ তোমার ভাবির সঙ্গে এরকম খারাপ আচরণ করলো। তাও আবার আমি একটা বাহিরের মানুষ, তোমাদের বাসায় বেড়াতে গেছি, আমার সামনে পর্যন্ত তোমার ভাবির সাথে কেমন আচরণ করলো? তুমি ভাবির কথা বাদ দাও, আমিও তো মায়ের কথাই শুনি। আমার ফ্যামিলি যারা যারা আছে সবাই মায়ের কথাই শোনে। মায়ের কথা না শুনলে মা অনেক বকাঝকা করে। আমি ওই বাড়িতে পাড়া দিয়ে বুঝতে পেরেছি তোমরা সবাই তোমার মায়ের কথা ওঠো আর বসো, কারণ তোমরা তোমার মাকে ভয় পাও। দেখো, এখানে ভয়ের কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আমি মাকে অনেক সম্মান করি, অনেক ভালোবাসি। ইনফ্যাক্ট আমার পরিবারের সবাই মাকে অনেক ভালোবাসে, অনেক সম্মান করে, তাই সবাই মার কথা শোনে। সৈকত শোনো, আমি তোমাকে একটা কথা বলছি, হয়তো আমার কথা শোনার পর তোমার খারাপও লাগতে পারে, ভালোও লাগতে পারে। কি কথা বলো? কথাটা হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে চাই। কি বলছো তুমি? তুমি আমাকে বিয়ে করতে চাও? আরে আমরা তো শুধুমাত্র ভালো বন্ধু, এখানে বিয়ের বিষয় আসলো কখন? হ্যাঁ জানি আমরা ভালো বন্ধু, কিন্তু যখন আমি তোমাদের বাড়িতে গেছি, আমি তোমাদের বাড়ি থেকে বের হওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে বিয়ে করব। এবার তুমি আমাকে বলো, তুমি আমাকে বিয়ে করবে কি না? হুটহাট করে কিভাবে বিয়ে করা যায় নাকি? দেখো, আগে একটু চিন্তা ভাবনা করো, হঠাৎ করে তো বলছো, তাই না? দেখো, আমি একটু ফ্যামিলিকে জানাই, তারপর না হয় বিয়ে শাদীর বিষয়টা আসবে। আমি তোমার কোনো কথাই শুনবো না সৈকত, আমি আজই বিয়ে করবো, এক্ষুনি বিয়ে করবো, আর তোমাকেই বিয়ে করব। চলো আমার সাথে, চলো আসো। আমার ভাইটা তো দেরি করতেছে কি লিগে আল্লাহ জানে। ভাই আইছো তুমি? হ্যাঁ রেবেকা, এমন ভাবে কল করছস যে আমার তো চিন্তায় মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা তুই কত কি এমন সমস্যায় পড়ছস? ভাইজান, তোমার ছোট ভাই না, তোমার ছোট ভাই না তো একটা বিয়া করে একটা মাইয়ারে লইছে। এখন যে কি হইব, আমার রাত্রে ঘুম তো হারাম হয়ে যাইব গা। হ্যাঁ, ছোট ভাই না বিয়ে করছে? এত বড় দুঃসাহস কেন? তুই জানতি না কিছু? বিয়া করছে তো করছে, ভালো কথা, কিন্তু এই মাইয়া যে এত মুখে মুখে তক্ক করে, বাবা রে বাবা, একের মুখ দিয়ে মানে খই পড়ে যাইতেছে। আর এ তো মানে ডেঞ্জারাস মাইয়া, আমার তো চুল টুল সব পড়ে যাইবো গা, রাতের ঘুম হারাম হয়ে যাইবো গা, আমি এই বাড়িতে শান্তিতে থাকতে পারবো না ভাইজান। তোর কথা শুনে তো আমার আকাশ ভাঙ্গা বললো মাথায়। এই বউ, নতুন বউ, তোর সাথে চাপা করে তোর কথা শোনায়, এত সাহসও পাইলো কোথায়? ঠিক আছে বইনে, আমার যখন তুই ডাকছস, এখন তুই আমারে বল তুই কি চাস, আমার কি করতে হইব? আরে কি করতে হইব তুমি জানো না? আরে তোমার বোনের এই বাড়িতে শান্তিতে রাখতে হইলে এই মাইয়ার এই বাড়ি থেকে বাইর করতে হইব, বুঝছো? ও এই কথা, এইটা তো আমার কাছে সামান্য বিষয়। আরে যে বউ আমার বোনের কথা মতো চলবো না, মাতাব্বরি করবো, ওই বউ এই সংসারে থাকবো না। এই সামান্য বিষয় নিয়ে তুই মন খারাপ করিস না, তুই আমার লগে চল, দেখ ওই বউরে তাড়ানোর জন্য আমি কি করি। না ভাই, আমি যাবো না, তুমি ঘরে যাও, তুমি যাই এই মাইয়ার এই বাড়ি থেকে বাইর করো, তারপর আমি ঘরেতে যাবো, বুঝছো? ঠিক আছে, তুই এখন থেকে 1 থেকে 50 পর্যন্ত গুনতে থাক। এই সময়ের মধ্যে
ওই মাইয়ার ঘেটটি ধইরা যদি এই বাড়ি থেকে বাইর করতে না পারি তাহলে আমার নাম মাইনকা না। ঠিক আছে, যাও ভাই। কই কই সে বেয়াদবের বাচ্চা যে আমার বোনের লগে বেয়াদবি করে? কোথায় গেল? এখন সাহস থাকলে বাইর হই। কি রে, এই কই গেলা? কে আপনি? এরকম চিৎকার চেঁচামেচি করছেন কেন? আর কেমন অদ্ভুত দেখতে, একদম কালো পাঠার মতো। কি কইলা? পাঠা? এই মাইয়া, তুমি কি আমার চেনো? আমি বাঘ, পাঠা না। আর তুমি যারে পাঠা কইলা সম্পর্কে কি হয় এটা তুমি শুনতা, আইসা পায়ে সালাম করতা। আচ্ছা, তোমার সালাম নেওয়ার আমার কোনো দরকার নাই। তুমি বাড়ির থেকে যেমন আইছো তেমন করে চলে যাও, কোনো বড় গন্ডগোলের আগে চলে যাও। আপনি তো আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছেন, ঠিক আছে বের হয়ে যাব, কিন্তু তার আগে আপনার পরিচয়টা তো দিন। কে আপনি? ঠিক আছে, তোমার যখন শোনার এত ইচ্ছা তাইলে শোনো। আমি ওই সৈকত আর শান্তর মামা। ও, বুঝতে পেরেছি, তার মানে আপনি সে। সেই লোক মানে কি কইতে চাও তুমি? সেই মানে সেই লোকটা যে এই সংসারের মধ্যে এসে খুঁটিনাটি একদম সারাক্ষণ ঝগড়া বাঁধায়। এই মাইয়া, তোমার সাহস দিকে আমি অবাক হয়ে যাইতাছি। 3টা ঘন্টা হয় নাই এই বাড়ির বউ হয়ে আইছো, এত টেপা টেপা কথা শুরু করছো। শোনো, আমি কিন্তু এই বাড়ির মাথা। এই বাড়িতে যে বাতাস বহে আমার হুকুম ছাড়া কিন্তু না। এই যে শুনেন, এতদিন এই সংসারে এসে অনেক মাতবুরি করেছেন, ঝগড়া লাগিয়েছেন, যা ইচ্ছা তাই করেছেন, কিন্তু আমি হলাম কি এবারে ছোট বউ। আপনি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারবেন না। এতদিন তো বড় বউয়ের সাথে যা ইচ্ছা তাই করেছেন, কিন্তু খবরদার আমার সাথে কোনো কিছু করতে আসবেন না। আমার সাথে লাগতে আসলে তার ফল কিন্তু ভালো হবে না, বলে দিলাম। তাহলে তুমি কি করতে চাও? পাটা পোতা চেনেন? একদম পাটার মধ্যে ফেলে পোতা দিয়ে পিষে মরিচ বাটে না, একদম মরিচ বাটার মতো বাটবো আমি আপনাকে। রেবেকা, রেবেকা, ছাগল নাকি? সত্যশো। মা, সৈকত যখন বিয়ে করে বাড়িতে নিয়ে এসে এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করো না। আশেপাশের মানুষজন শুনলে আমগো পরিবারের মান সম্মান নষ্ট হইব। আমার ছেলের বউ, তাকে ঘরে রাখুম বা না রাখুম সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা তোমাকে পরামর্শ দিতে হইব না, বুঝছো? তোমাকে মুখটা বন্ধ রাখো। মা, মেয়েটা তো দেখতে শুনতে ভালোই হইব মনে হয়। আর সৈকত তো 2 দিন পরে এমনি বিয়া করতো, তো মাইনা নিলে ক্ষতি কি? মাইনা নেন না মা। হ্যাঁ, তোমার তো ভালো লাগবেই। তুমি এক বেয়াদব আর আইসা আরেক বেয়াদব, দুইটা মিলে যাতে আমার শাস্তি দিতে পারো সেই ব্যবস্থাই করতে চাইতেছো, তাই না? হ্যাঁ, আমি তা হইতে দিব না। মা, আমার আপনি ভুল বুঝেন না। আপনি আমারে যত অন্যায় অত্যাচার করতেছেন করেন, আরও যত মন চায় করেন, কিন্তু তারপরেও কমু বউটার আপনি মাইনা নেন। এই শোনো বউ, ওই ছোট বউরে আমি কোনোদিনও মাইনা নিব না, বুঝছো? আমার ভাই এই বাড়িতে আইছে, ওই সেমরিনে কিভাবে বাই করতে হয় আমার ভাই ভালো করে জানে, বুঝছো? কি ব্যাপার ভাই? আসলে বিষয় কি? এই এই ব্যাটকা ধরে খাড়াই রেছিস কে? তোরা যা, ঘরে যা। এই যা, ভিতর যা। বইনের লাগে একটু কথা কমু, এক চালাই এই কথা কওয়ার জন্য। হ, ঠিকই কইছো। এদিকে আসো, এখানে আসো। বোন রে, আমার মনে হইতাছে এই নতুন বউ এই বাড়ি থেকে তাড়াইতে পারবো না। কেন? কেন ভাইজান? ওরা তুমি বাড়ি থেকে বাই করতে পারবে না কেন? বোনটা তুই ভাবতেও পারবি না, নতুন বউ এত কথা কয়, ওর সাথে কথা কই আমিই পারি না। ভাইজান, এত আশা করে তোমার আমি আনলাম ওই মাইয়ার বাই করার লিগা, আর তুমি কখনো বাই করতে পারবে না, এটা কি কইতাছো ভাইজান? আমার আশাটা কি ব্যর্থ হয়ে যাবো? কও। বোন রে, দেখ, এই বউটা কিন্তু জ্যানতেন বউ না। আমি আপাতত হার মানছি ঠিক আছে, কিন্তু আমি যে হার মানার লোক না এটা কিন্তু তুই জানোস। যতক্ষণ পর্যন্ত ওই বউ এই বাড়ি থেকে তাড়াইতে না পারুম ততক্ষণ এই বাড়ির থেকে আমিও যাবো না। সেমনি করে হইক, ওর প্রতিবাদ করা আমি থামাবো, ওর বেশি কথা কো আমি ঠিকই থামাবো। ভাই, তুমি কিছু একটা করো। এই মাইয়াটা যদি বাই না করতে পারো আমি এই শান্তিতে থাকতে পারবো না ভাই। তুমি যেভাবে ওকে মাইয়াটার বাই করো ভাই। আহা, তুই ভাঙ্গা পড়িস না। এই সময় যদি তুই ভাঙ্গা পড়স তাহলে ওই বউ তাড়ানো সম্ভবই হইব না। তোর জায়গায় তুই শক্ত থাক, তারপরে যা করণ লাগে আমি করতেছি। সেই তো সকাল 10টায় খাইছি, সারাটা দিন না খাওয়া। যদিও ছোট বউর কথা শুনে আমার আধা পেট ভরছে, তারপরেও আমার এখন একটু খাওয়া দরকার। ভাই, তুমি যা খাইতে চাও আমি তোমার সব কিছুই খাও,
কিন্তু এই মাইয়াটারে বাই করতে হইব ভাই, তাহলে আমার মাথা শান্তিতে থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, আমি খাওয়া রেডি করতেছি। আচ্ছা আর শোন, কি? তুই কোনো চিন্তা করিস না, আমি যখন এই বাড়িতে আয়া পড়ছি হ্যাঁ ছোট বউ বাপ বাপ করে এই বাড়ি থেকে চলে যাইব। ঠিক আছে, এটা যেন হয়, বুঝছো? চলো। তুমি আইছো? কই গেছিলা? কই আর যাবো, সারাক্ষণ ঘরে থাকলে মায় তো খালি চিল্লাচিল্লি করে, আমার না এগুলো একদম সহ্য হয় না, এই জন্য একটু বাইরে হাঁটতে গেছিলাম। তুমি তো এই বাড়ির পোলা, তোমারও তো কত কথা কয়, তুমি সহ্য করতে পারো না। আর আমি তো এই বাড়ির বউ, আমারও যে সারাদিন কত কিছু কয়, আমি তো কত কিছু সহ্য করে থাকি, এটা তুমি বোঝো না? কি করবা কও, মায় তো কথা শুনে বই। আমি অ্যাক্সিডেন্ট করার পর থেকে আমি তো কোনো কামে রুজি করতে পারি না, সংসারের বড় পোলা, সারাক্ষণ বিছনায় শুয়ে থাকি। তার মধ্যে তোমার তো কোনো কামাই রুজি নেই। হ্যাঁ গো, কামাই রুজিতে আমরা দুজন মানুষ খাইতেছি। দুটা কথা কইলে কিছু মনে নিও না, সহ্য করে থাকো। বিশ্বাস করো, সহ্য করতে করতে এখন এমন পর্যায়ে চলে গেছে যে আমার এগুলা সহ্য হইতেছে না। মাঝে মধ্যে মনে কয় কি জানো, যে আমি গলায় ফাঁস লাগাই দিই। এসব তুমি কি কইতেছ? তুমি গলায় দড়ি দিয়ে মরবা কেন? একটা কাম করো, যেই দড়ি দিয়ে তুমি ফাঁসি দিতে চাইতেছো ওই দড়িটা আমার দাও। আমার তো এই জীবনের কোনো দাম নাই, আমার না আছে কোনো সম্মান, আমার না আছে পা, আমি তো কোনো কামের রুজি করতে পারবো না। ওই দড়ি দিয়ে যদি আমি ফাঁসি দিয়ে মরে যাই তাহলে সবার জন্যই ভালো হইব। থাক, এসব কথা আমি আর কমু না। আমি কিছু শুরু করলে তো তুমি কওয়া শুরু করে দাও। যাই হোক, সকাল থেকে কিছু খাইছো? আমার কথা জেগেতেছ না? আমি সকাল থেকে খাইছি কিনা কই, একটাবার তো তুমি নিজের কথা কইলা না। আমার তো মনে হইতেছে তুমিও সকাল থেকে কিছু খাও নাই। নিজের চিন্তা না কইরা সারাক্ষণ কি লেগে আমার চিন্তা করো এত? আমি তোমার কথা জিজ্ঞেস করি, কেন জিজ্ঞেস করি জানো? এই বাড়িতে তোমার কথা জিজ্ঞেস করার মতো কেউ নাই। আচ্ছা তুমি ঘরে যাও, আহো দিয়ে আহি তোমার। একটা কথা জিজ্ঞাসা করি, জীবন কও, কি কইবা? ভাইয়ার এই অবস্থা কেমন করে হলো? মানে আপনি কি যখন বিয়ে করেছিলেন তখনই ভাইয়ার পায়ে এরকম সমস্যা ছিল, নাকি বিয়ের পর কোনো অ্যাক্সিডেন্টে ভাইয়ার পায়ে এরকম হয়েছে? না বোন, তোমার ভাইজান জন্ম থেকে এরকম না। তোমার ভাইজান খুব ভালো একটা চাকরি করত, সুস্থ সবল যখন ছিল, পুরো পরিবারটা তার টাকায় চলতো। যখন তার টাকা ছিল তার কদর ছিল। এর মধ্যে একটা রোড অ্যাক্সিডেন্টে তোমার ভাইজানের পাটা নষ্ট হয়ে যায়। যখন থেকে তোমার ভাইজান ঘরে বইল তখন আমগো উপরে এই অত্যাচার। আমার স্বামী এখন সবার আবর্জনার পাত্র, আমাকেও আর কোনো দাম নাই এই সংসারে। তবে কইছিল ডাক্তার, তোমার ভাইজানের পাটা ঠিক হইতে পারতো যদি আমরা সঠিকভাবে চিকিৎসা করাইতাম। ভাইয়া যখন অ্যাক্সিডেন্ট হলো তখন কি ভালো কোনো চিকিৎসা করার নেই নাকি? কেমনে চিকিৎসা করবো কও? চিকিৎসা করতে তো টাকা লাগবো, মেলা টাকা লাগবো। আমারও তো টাকা দিয়ে সাহায্য করার মতো কেউ নাই। আমার শাশুড়িকে কইছিলাম যে আপনার পোলার চিকিৎসাটা করান। আমার শাশুড়ি আমার কি কয় জানো? তোমার জামাই তুমি বুঝো, আমি কোনো টাকা পয়সা দিতে পারো না, তুমি যেমনে মন চায় কামাই রোজগার করা তোমার জামাইয়ের চিকিৎসা করা। কেউ সাহায্য করে নাই তো বই, আমার জামাইরে কেউ সাহায্য করে নাই। ছি, এই মহিলাটাকে আমি জানতাম খারাপ, কিন্তু উনি যে এতটা খারাপ, এতটা নীচ, এইটা আমার জানা ছিল না। নিজের ছেলের চিকিৎসার টাকা নিজেই দিতে অস্বীকার জানায়। দেখো বই, তুমি তো নতুন বিয়ে করে আইছো, নতুন বউ। আমি তো এই সংসারে অনেক দিন ধইরা, এই সংসারে হাব ভাব, কে কি কয়, কে কি করতে চায় সব আমি জানি। তুমি আমার ছোট বোনের মতো, আমি চাই না আমার মতো তোমার এরকম করুণ দশা হোক, তাই তুমি একটু সাবধানে থেকো। ভাবি, আমি না আপনার মতো না, আমার ঘাড়ের রোগ একটা কিন্তু তেরা। কেউ আমাকে খারাপ কোনো কথা বলবে, আমাকে কথা শুনিয়ে যাবে, আর আমার কাছ থেকে পার পেয়ে যাবে, কখনোই না। আমি ছাড় দেওয়ার মতো মেয়ে না। আপনি সবকিছু মুখ বুজে সহ্য করলেও আমি প্রতিবাদ করব, কারণ আমি এখন প্রতিবাদী বউ।
আমি জানি তুমি আমার মতো না, আর আমার মতো হওয়া তোমার ঠিক না। এত কিছু মুখ বুজে সহ্য করা কখনো কোনো মেয়ের জন্য ঠিক না, যার জন্য আজকে আমার এই পরিণতি। তারপরে একটা কথা কই বোন, তুমি একটু সাবধানে থেকো। আপনি আমাকে নিয়ে কোনো চিন্তা করবেন না ভাবি, আমি ভালো করেই জানি নিজেকে কিভাবে প্রোটেক্ট করতে হয়। আর একটা কথা ভাবি, এতদিন আপনারা কি করেছেন আমি জানি না, তবে এখন থেকে ভাইয়ার সমস্ত চিকিৎসার খরচ আমি বহন করব। সত্যি কইতেছো তুমি? তুমি আমার স্বামীর চিকিৎসার দায়িত্ব নিবা? আমার স্বামী আবার চলতে পারবো? সত্যি আমার বুকটা জুড়াই গেছে তোমার কথা শুনা। অন্তত কেউ তো আমার পাশে দাঁড়াইছে। এবার আমার আশার আলো জায়গা উঠছে যে অন্তত আমার স্বামীর পাটা হয়তো আল্লাহ চাইলে ঠিক হইতে পারে। হ্যাঁ ভাবি, আমি আপনাকে বললাম তো, ভাইয়া দেখবেন চিকিৎসার পর একদম সুস্থ হয়ে গেছে, ঠিক আগের মতোই চলাফেরা করতে পারছে। আচ্ছা ভাবি, দাঁড়িয়ে না থেকে চলেন আমরা দুজনে মিলেই রান্না করি, আসেন। আরে না না, কি কও, তুমি নতুন বউ, রান্না বান্নার কাজ আমার। তুমি রেস্ট নাও, রান্না বান্না কইরা আমি তোমার ডাকুম না। আর তুমি তো আমার ছোট বোন, তুমি আইসো এখন ঘুরবা ফিরবা, স্বামী নিয়ে মজা করবা। এখন আমার উপর বড় বোনের উপর দায়িত্বটা ছাইড়া দাও, যাও তুমি। আচ্ছা ঠিক আছে ভাবি, কিন্তু আপনি যখন একা রান্না করতে পারবেন না তখন কিন্তু অবশ্যই আমাকে ডাক দিবেন, আমি আপনার সব কাজ হেল্প করব। ভাইগনা, এসব কি হইতাছে? এই বাড়ির মাতাব্বর হইল আমার বই নেই, মানে তোমার মা। আর তোমার বউ এই বাড়িতে এসে যে মাতাব্বরি গুলো করতেছে, তাতে তোমার মায়েরে তোমার বউ অপমান করতেছে। তোমার মায়ের বিরুদ্ধে সে প্রতিবাদ করে, প্রতিবাদী বউ হইছে। কেন তোমার চোখে এটা পড়ে না? তুমি কিছু কও না? মামা, এখানে আমার কি বলার আছে বলো? বউ শাশুড়ির ভেতরে কথা হচ্ছে, এর ভেতরে আমার না যাওয়াই ভালো। তাদের যেটা ভালো মনে হয় তারা তাই করছে। ও, তোমার কথা শুনে মনে হইতেছে তুমি নিজেরটা 16 আনাই বুঝো, কিন্তু নিজের বউয়ের বিচার করতে চাইতেছো না। এইটা কিন্তু তোমার বড় অন্যায়। তোমার বউ যে তোমার মায়ের লগে এরকম বেয়াদবি করতেছে, তারে অপমান করে কথা কইতাছে, এর জন্য তারে শাস্তি না দিয়ে তার সপক্ষে তুমি কথা কইতেছো, মানে তোমার বউয়ের প্রতিবাদের সুরে তুমিও প্রতিবাদ করতেছো। কোনো ভাই না, এমন যদি চলতে থাকে তাইলে এমন হইবার পারে যে তোমার বউয়ের লগে তোমারও বাড়ি ছাড়া হইতে পারে। দেখো মামা, তোমাকে একটা কথা জানিয়ে রাখি, আমার বউ কেমন আমি খুব ভালো করেই জানি। আমি যদি ওর কোনো অন্যায় দেখতাম তাহলে ওকে এই বাড়ি থেকে বের করে দিতাম। আমি আমার বউয়ের কোনো অন্যায় দেখতে পাই না, তাই আমি তাকে কিছু বলি না। তাহলে তুই কি কইতে চাস কত? হ্যাঁ, তোর বউ কোনো দোষ করে না, সব দোষ করি আমি, না? এটাই কইতে চাইতেছ? মা, তুমি কিন্তু এখন শাশুড়ি হয়েছ। শাশুড়ি মানে মায়ের সমতুল্য। তুমি যদি তোমার বৌমার সাথে খারাপ আচরণ করো তাহলে সে তো তোমাকে ছেড়ে দিয়ে কথা বলবে না। নিশ্চয়ই তুমি যেমন ব্যবহার করবে সেম ব্যবহার তুমিও পাবে। আচ্ছা ঠিক আছে ভাই না, আর কথা বাড়ায় লাভ নাই। শোনো, তোর বাবা হইলো পয়সা নাই, এই বাড়ির দেখাশোনা করতো, মায় মাতাবুরি করতো। এখন আমি আছি, তোর মামা এই বাড়ির মাতাবুরি করে, তাই তোর মামার হুকুম মানে তোর মামার কথা তোর কিন্তু মানতে হইব। আমার কথা হইল এই বাড়ির সব মানুষের তোর টাইট দিতে হবে, বিশেষ করে তোর বউরে, যাতে সংসারে শান্তি থাকে। তোর মায় যেমন যেমন কয় ওই কথাগুলো মাইনা চলিস বাবা। মামা, এত কথা বলো না তো, আমার এত কথা শুনতে ভালো লাগছে না। আমার বউয়ের নামে বদনাম করেই যাচ্ছ। আমি আমার বউয়ের কোনো অপরাধ দেখতে পাই না, যদি দেখতে পেতাম অবশ্যই কিছু বলতাম। তুমিও এখানে আছো? মা, আপনিও আছেন? যাক, বেশ ভালোই হলো। আমার আপনাদের সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ, কথা খালি তোমার থাকবো কেন? আমাদেরও কথা আছে, তোমার লোকে মেলা কথা আছে, আজকে সব শুনুন লাগবো। মামা, আপনি চুপ থাকেন, আমি আপনার সঙ্গে এখন কোনো কথা বলবো না। আমি এখন কথা বলবো আমার স্বামীর সাথে আর আমার শাশুড়ি মায়ের সাথে। আপনি এর মাঝখানে কথা না বললেই আমি খুশি হব। এই এই বেয়াদব মাইয়া, তোমার বাপ নাকি তোমার শিক্ষা দীক্ষা দেয় না কিছু? হ্যাঁ, তুমি ময় মরিপির মুখে মুখে তর্ক করো, বেয়াদব পুনানকার জানি। মা, আপনি আমাকে বেয়াদব বলেন আর যাই বলেন, এখন আমার কোনো কিছুই গায়ে লাগবে না। আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই, আর সেটা হলো আপনার বড় ছেলে পা ভেঙে কত বছর ধরে ঘরে পড়ে আছে, তার ঠিকমতো ট্রিটমেন্টও হচ্ছে না। তাই আমি চাই আমি তাকে ডক্টর দেখানোর ব্যবস্থা করব, আর যা খরচ হবে সব আপনি বহন করবেন। ওই ছেলে তো আমার, হ্যাঁ, তোরা তো জলে কি লিখে? হ্যাঁ, জ্বললে তো আমার জ্বলবো, কি করতে হইব না করতে হইব সবকিছু আমি দেখব নাকি ভাই? হ্যাঁ, টাকা দিতে রাজি হইস না। হ্যাঁ, টাকা টুকা আমি দিতে পারবো না, বুঝছো? কিচ্ছু করতে পারবো না আমি, যা করার এমনি তোমরা করো, গিয়া যাও। মা, ও যে কথাটা বললো
এই কথাটা কিন্তু আমি অনেক আগেই তোমাকে বলেছি, তুমি শোনোনি। বড় ভাই এই অবস্থায় ঘরে পড়ে আছে, তার চিকিৎসার দরকার, কিন্তু তুমি তাকে চিকিৎসা করাও না। তোমার কাছে সম্পর্কের থেকে টাকার দাম অনেক বেশি। শোনো মা, আমার কাছে টাকার থেকে সম্পর্কের মূল্য অনেক বেশি। আজকে যদি ভাই সুস্থ থাকতো তাহলে সে চাকরি করতে পারতো, এই সংসারের জন্য কিছু করতে পারতো, টাকা দিতে পারতো, সংসারের ভারটা নিতে পারতো। কিন্তু তুমি কি করেছো? তুমি তাকে চিকিৎসার জন্য টাকাও দাওনি। আমার কাছে তো টাকা নেই, যদি আমার কাছে থাকতো তাহলে আমি টাকা নিজেই দিতাম। শোন, টাকার মর্ম তো এখন বুঝতেছ না, টাকা যখন না থাকবো তখন ভালো করে বুঝবি টাকা কি জিনিস, বুঝছো? কি কও ভাই? আমি আর কি কমু, ছোট বউ ধামি দিয়ে তো আমারে থামাই দিছে। ওরা তো এখন সমাজ সেবাও করা ধরবো। ওরা যে বাড়ির থেকে শুরু করছে, দেখবি রাস্তাঘাট থেকে আতুর নেলা নোংরা যেগুলো আছে ওইগুলো ধরে ধরে নিয়ে চিকিৎসা করে ভালো করার চেষ্টা করবো। টাকা পয়সার কোনো মমতার কোনো দরদ নাই। মামা দয়া করে একটু চুপ থাকো, তুমি অনেক বলেছো, আর বলো না। এই সংসারের সব থেকে অশান্তি হচ্ছে তুমি। তোমার জন্য যা হচ্ছে তা কিন্তু ভালো কিছু হচ্ছে না। মা, আমার যা বলার তা কিন্তু আমি বলে দিয়েছি, এবার মানা না মানা আপনাদের ব্যাপার। কিন্তু একটা কথা বলি, আপনাকে এটা মানতেই হবে, কারণ বড় ভাইয়ের চিকিৎসা আমি খুব তাড়াতাড়ি শুরু করতে চাই। আর চলো ঘরে চলো, তোমার সাথেও কিছু কথা আছে, আসো। কি করলো এটা? হ্যাঁ দেখ এখন দেখ, ভাই, এটার অনেক সাহস হয়ে গেছে, বুঝছো? সাহস? আমি নিজেই তো থ হয়ে গেছি। আরে আমি একটা বাঘ, তোর ছেলের বউ আমার বিলাইও মনে করে না, বিলাইও না। ও চাইতেছে তুমি আমি বিড়াল হয়ে যাই, বুঝছো? শোন, আমি যে সমস্ত কথা কইমু খালি তুই মাইনা চলবি, তারপরে দেখবি খেলা। ঠিক আছে, তুমি আমার পাশে থাকো, বুঝছো? আচ্ছা, একটা কথা তুই ভাইবা দেখ, এই সংসারটা হইলো তোর, আর ছোট বউ এই সংসারে আইসা কি মাথা পরিটা শুরু করছে। হ্যাঁ, আরেকজনে পায়ের চিকিৎসা করাইব, সেই চিকিৎসা নাকি ছোট বড়ি করণ লাগবো। কেন? তুই বাইসা আসস না, তোর মাথা পরি আরেকজনে করবো কেন? এই যেন গরম খিচুড়ি একজনের ফু পারে যায় আরেকজনে। ঠিকই কইছো ভাইজান, ওর কত বড় সাহস! ও আইসে এত বড় দায়িত্ব নিয়ে ফেলেছে, একেবারে মাথা বড় হয়ে গেছে না? হ্যাঁ, ওই কি এই বাড়ির মালিক? হ্যাঁ হ্যাঁ, তোর ছোট বউ হইলো প্রতিবাদী বউ, সে প্রতিবাদ করবো। তোর সংসার আইসে প্রতিবাদ শুরু করছে, মনে করছে তোর কেউ নাই। ভুল, ছোট বউ ভুলের স্বর্গে বাস করতেছে। তুই কিন্তু একা না, তুই শক্ত হাতে সংসারটা ধর, আমি তো আছি, টাইট দিয়া ভালামু সব। ভাইজান, আমি তো জানি তুমি আমার সাথে আছো। আমার কি মনে হয় জানো, মাঝে মধ্যে মনে হয় চুলের মুঠিটা ধরে একেবারে মোড়াইয়া মোড়াই বাই করে দিই। আরে হ্যাঁ, ইচ্ছে করে, খালি তোর ইচ্ছে করে, কিন্তু দেশ না কেন? চুলের মুঠি দিয়ে বাড়ি থেকে বাইর করে দে। তুই তো তোর ছেলের বউরে দিবার পারতাছিস না, অথচ আমি আমার নিজের বউরে চুলের মুঠি দিয়ে বাড়ি থেকে বাইর করে দিয়া 20 বছর ধরে একলা আছি। ভাইজান, কি যে কও তুমি! বড়টা হইলে যে কোনো সময় চুলের মুঠি ধরে বাই করে দিতে পারতাম, কিন্তু এই ছোটটা এটা হচ্ছে বিগ হাউস, বুঝছো? ওর চুলের মুঠি ধরতে গেলে দেখা গেল উল্টা আমার চুলের মুঠি ধরে আবার বাই করে দিব। আমি কি করুম কও তো? ওই যে তুই নরম, যে মানুষ কয় না শক্তের ভক্ত নরমের জম, ছোট বৌমা তোরে পাইয়া বইছে। এখনো কইতাছি, শক্ত হ, তুই আরো শক্ত হ। দরকার হইলে সকালে বিকালে গায়ে হাত তুলতেও দ্বিধা করবি না। কি ব্যাপার, ছোট বৌমা যা শোনানো শোনাই গেল, বাদ বাকি যা আছে তা তুই শোনাবি নাকি? মামা, তুমি আমার সংসার আইয়া যেখানে সংসারে কোনো ঝামেলা হইলে ফাটল ধরলে তুমি জোড়া লাগাইবা, তা না, তুমি আরো মায়ের উস্কানি দিতেছো যেন সংসারটা ভাঙ্গা যায় না। ও এতক্ষণ ছোট বৌমা নানান কথা কইলো, হে যেটি বাদ রাইখা গেছে মনে ওইটি তুই কইতাছস, তাই না? তুই হাঁটতে না পারলে কি হইব? তোর তো চাপা ঠিকই চলতাছি। শোন, তোর চাইতে বয়স আমি মেলা বড়, তাই আমারে জ্ঞান দিবার আহিস না। কেউ আমার জ্ঞান দিলে ওইটা আমি মাইনা নিবার পারি না। ভাইজান, আমার কি মনে হচ্ছে জানো, আমি ওর জন্ম দিয়েই ভুল করছি। দেখো না, পঙ্গু হয়ে ঘরের মধ্যে হুইয়া রইছে। হ্যাঁ, আর ওর বউটা লগে হেডারও টানতে হইতেছে এখন আমার। তুমি আমার এই কথা কইতে পারলা? আমারে জন্ম দিয়ে তুমি ভুল করছো। আমি না হয় অ্যাক্সিডেন্ট করে আমার পাওটা হারাইছি, আমি না হয় এখন ইনকাম করতে পারি না, কিন্তু যখন আমি সুস্থ ছিলাম আমি তো কম টাকা পয়সা ইনকাম করি নাই। এই সংসারের প্রত্যেকটা মানুষের জন্য আমি তো কম কিছু করি নাই। আর মামা, তুমি চুপ করে আছো কেন?
আমি তো ইনকাম করে কম বেশি তোমারও দিছি, তুমি কিছু মারে ক না মামা। আমি আর কি কমু? তার মানে 2 টাকা কোনোদিন দিয়ে তার খোটা দিতে সস? হ্যাঁ, মানুষ তো আর এমনি এমনি কয় না, কানা গড়া কুকামির রাক্ষস। তুই তো দেখি টেপা টেপা কথা শিখছস। ওই দেখ তোর পোলাই কি কয়, তোর পোলাই নাকি আমারে রোজগার করে খাওয়াইছে। এত বড় দুর্নামের কথা এটা শুনলে কি কই যায় কুলায়? শোন, পরিষ্কার করে একটা কথা কই, তুই না খাতা কলম নিয়ে ভালো করে হিসাব করে দেখিস কয় টাকা দিছস। ঠেলা মাইরা তোর ঋণ আগে পরিশোধ করবো আমি। শান্ত, ঋণের কথা কইতেছ তুই এখন না? হ্যাঁ, তোরে যে আমি জন্ম দিছি, জন্ম দিয়া বড় করছি, লালন পালন করছি, অনেক কিছুই করছি, আর সেটা ঋণই তো শোধ করতে পারবি না, আর তুই এই কথাই কইতেছ এখন? মা, আমি কেন? পৃথিবীর কোনো সন্তানের ক্ষমতা নাই তার মায়ের ঋণ শোধ করার। তো আমি তোমার জন্য যেটুকু করছি মা, আমি সন্তান হিসাবে আমার যেটা দায়িত্ব আমি সেটাই করছি। আমি তোমারে ভালো রাখার জন্য যা করছি সেটা আমি মন থেকে করছি, ভালোবাসা করছি। আমি কখনো তার বিনিময়ে তোমার কাছ থেকে কোনো কিছু চামু সেটার জন্য কখনো করি নাই। তোমরা দুজনে মিলে আমার যা কইতাছো, আমার না সত্যি খুব কষ্ট লাগতেছে। এমনিতে আমি অসুস্থ মানুষ, সারাদিন ঘরে পড়ে থাকি, এই সংসারের জন্য কোনো কামে রুজি করতে পারি না। তোমাকে কি মনে হয় আমার কষ্ট লাগে না, আমার খারাপ লাগে না? তার মধ্যে তোমরা আমারে ইচ্ছা মতো কথা শুনাইতেছ। আহা বাবুরে, কথা শোনানোর দরকার কি তোরে? তুই অসুস্থ মানুষ ঘরে কোনায় পইরা থাকবি, তুই কেন ছোড়ো বই লগে মিলা রাজনীতি করবি, তোর মায়ের বিরুদ্ধে কথা কইবি? তোর মনে রাখন লাগবো তুই ল্যাংরা, তোর মানে মানে তুই অসুস্থ মানুষ, তোর ওই রাজনীতি মানায় না। শোন, আমার ভাই যেটা কইছে ঠিক কথা কইছে। তোরা বউ আর তুই মিলা যদি আমার পিছনে রাজনীতি করস তাহলে তো ঠিক হইব না, এটা তো তোরা ভুল করবি। তাইলে ছোট বউ যদি তোমার কান পরা দেয়, এইটা হই না যদি আমার পিছনে লাগিয়ে থাকবো, তাহলে এই বাড়িতে তোমরা থাকতে পারবো না, সোজা বাইরে যেতে হইব, বুঝছো? বুঝতে পারছি মা, তোমরা আমার লাগে এরকম কেন করতেছ। ছোট ভাইয়ের বউ মনে হয় আমার চিকিৎসার জন্য তোমার কাছে কইছে না? কয়টা টাকা চাইছে আমার চিকিৎসার জন্য? কয়টা টাকা দিয়ে আমার চিকিৎসা করালে তোমার টাকা পয়সা কমে যাইব? ঠিক আছে, আমার চিকিৎসা করানো লাগবো না, আমি ওখানে না খেতে বলে। ভাই না, ভেতর ভেতর কান্নাকাটি করলে আমার একটু কষ্ট হয়, শত হইলো আমি তো তোর মামা। শোন, একটা কথা সবসময় মনে রাখবি, যে ঘোড়া জিনিস তো ঘোড়া, ওই ঘোড়া যদি ল্যাংরা হয়ে যায় তার 2 টাকার দাম থাকে না, তারে না কোনো কামেই খাটানো যায় না। তাই বাবা ওই নিজের ওই ল্যাংরা ঘোড়া মনে করে এই সংসারে থাকো, কোনো সমস্যা নাই। কিন্তু ভুল কইরাও ছোট বললো মিলা কোনো রাজনীতি করতে চাই না। দাঁড়ায় আছো কেন? যা করে বই নেই, দেখছিস তো ভাইনারে কি দেওয়াটা দিছি, একবারে হয়ে গেছে। তা হইব না কেন? যে রোগের যে ওষুধ, ঠিক ওই ওষুধটাই দিতে হয়। ভাইনা তো কথা কই বন্ধ হয়ে গেছে গা। আর হইব না কেন? আমি আর কিছু পারি আর না পারি, কথা ঠিক মতো শিখছি। হ্যাঁ ভাইনাই, কি ব্যাপার ভাইনা? তুমি আমারে দেখে বাড়িতে হনহন করে ঢুকে যাইতেছো। আমি কি বাঘ না ভাল্লুক? কাছে আসবা, একটু সালাম কালাম দিবা, তা না দিয়া তুমি মনে আমার দিকে পালাইতেছো, কাহিনী কি? না মামা, আপনার সামনে পড়লে তো আপনি সবার দোষ খুঁজে বেড়ান, এই কারণে দেখে আমি চলে যাইতে লইছিলাম। এইটাই তোমার একটা দোষ। মুরব্বী দেখলে সালাম দেওয়ার কোনো তোয়াক্কা নাই, পালাইয়া যাও। দেখো, মানুষের সম্মান করলে কিন্তু নিজের সম্মান পাওয়া যায়। এই বয়সে যদি এই সমস্ত জিনিস না শিখো, পরকালে জবাব দিবা কি? গাধা কোথাকার। মামা একটা কথা বলেন তো, একজনের দোষের কথা আরেকজনের কাছে যদি বলে তারে কি বলে মামা? মানুষের দোষ দ্বারা বইলে বেড়ায়, ওটা গীবত। আমার আবার ওই অভ্যাস নাই। আমি কি তোমার একবারও কইছি শামসুলের পোলা জুয়েল এক মাইয়ার ঘরে ঢুকছিল, ওরা তো বড়া মসলিশে জুতা বেটা করছি। শাসটলে যদিও কথাটা আলোচনা করে আসছি, আমি কিন্তু জনে জনে বেড়াইতাছি না, এটা কইয়া। তার কারণ গীবত করা মহাপাপ, এত বড় পাপ আমার দ্বারা সম্ভব হইব না। মামা আপনার আমি জিজ্ঞেস করছি, আপনি যে আমার এইসব কথা বলতেছেন। ওরে বাবা, এই সব কথাই যদি আমারে জিজ্ঞেস করন লাগে, তাইলে আমি মাইনকা মামা কি জন্যে? আমার নিজের দায়িত্ব থেকেই তোমার কথাটা কইলাম।
যাইগে বিয়ার বয়স হইছে, বিয়া শাদি করো। আবার ওই শামসুলের পোলার মতো ওই মানুষের বইয়ের ঘরে ফুসকি নাচকি দিও না, ওইটা কিন্তু ভালো কাম না। ঠিক আছে, আপনি যখন আমার মামা লাগেন একটা পাত্রী দেখে আপনি আমার বিয়ে করাই দেন। ঠিক আছে, ধরতে পারো আমি মোটামুটি সরকারি মামা। যেভাবে মানুষ আমার মামা কয়ে ডাকা ধরছে, যারা সম্পর্কে বাই হয় মনে হয় তারাও কয়দিন পরে আমার মামা কয়ে ডাকবো। মামা হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? তো ক্যাশ ক্যাপিটাল কেমন আছে? নাই মামা, কিচ্ছু নেই। কি ক্যাশ নাই? তখন যে একটা ব্রয়লার মুরগির খামার ছিল ওইটাও পয়সা খাইছস? হ্যাঁ, তোর মতো ওই খাইলা শার্ট বুতাম নাই হ্যাঁ করে বিয়া করে এনে আমি বিপদে পড়বার চাই না। কাম কাজ কর, তারপরে বিয়ার কথা কবি, নইলে কিন্তু থাপ রয়ে দাঁত ফলাই দিব হারাম দাদা। যা, যেখানে যাইতেছিলি ওইখানে যা, আর সালামের কথাটা ভুলে যাস না। ঠিক আছে মামা, তাইলে আপনারা দেখলে আমি সালাম দিয়ে এই কথা কয়ে বাড়ি যাবো না। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। এটা সালাম, সালামের কি সিরি? আসসালামু আলাইকুম গাধা গাধাকার। এই যে বৌমা, তোমারও তো সারাদিন দেখি না, বাড়িতে তো তেমন কাজ করবো না, খালি খাওয়ার মনে হয় ঘুমাও, তাই না? মামা, আপনার কি মনে হয় আমি খালি খাই আর ঘুমাই? খাইতাম আর ঘুমাইতাম যদি, তাহলে কাজগুলি কে করতো? এগুলো তো আমারই করতে হয়, তাই না? ও আচ্ছা, বুঝলাম। এই বাড়িতে কাজকর্ম করে তুমি একবারে উল্টাও। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। আমি দাওয়াত খেতে গেছিলাম, পাঞ্জাবের মধ্যে গরুর মাংসের ঝোল পড়ছে, নাও এটা একটু ধুয়ে দাও। মামা, আমার একটু ক্ষমা করে দিয়েন, আমি ধুইতে পারবো না, আমার শরীরটা ভালো লাগতেছে না। কি তুমি আমার মুখের উপর কয়ে ফেলাইলে? তুমি এই কাম করতে পারবা না? এ তুমি সাংঘাতিক বেয়াদবি। আমি তো দাঁড়াইয়েই থাকতে পারতাছি না রাগে। বোন, আরে রেবেকা, বইনে সর্বনাশ হয়ে গেছে। তোমার কি 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 কোনো সমস্যা? কি সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, এখন তো সর্বনাশ হলো। কি যার চোখ সবসময় নিচের দিকে থাকতো, হ্যাঁ। তার চোখ আসমানে। হ্যাঁ, আসমানে ওই দিকে চাস কেন? আসমানে কি সমস্যা কি ওইখানে? তোর কি মনে হইতাছে আমি কমেডি করতেছি? না না না, ওই যে দেখ, হ্যাঁ তোর বড় পোলার বউ। হ্যাঁ আমি কইছি যে দাওয়াত খাইতে যাই, এই পাঞ্জাবিটাতে ঝোল পড়ছে, হ্যাঁ। এটা একটু ধুয়ে দাও। মুখের উপর কয় আমি পারুম না। চিন্তা করে দেখছস, আমার বাইসা থাইকার মইরা যাওয়া হবে একই কথা হয়ে গেল গা। ঠিক কইছো তুমি। এই তোর এত বড় স্পর্ধা হইলো কই থেকে? হ্যাঁ, তুই আমার ভাইয়ের মুখের উপরে কইছ কাপড় দিয়ে দিতে পারবি না? তোর এত বড় সাহস কই থেকে পাইলি তুই? হ্যাঁ, কত আমার তুই? মা, আমি কিন্তু কইনি আমি ধুমো না। মামা হুদাহুদি চিল্লাচিল্লি করতেছে। আমি কইছি আমার শরীরটা একটু খারাপ লাগতেছে আর অনেকগুলো কাজ বাকি, এগুলি কইরা যদি শরীরটা ভালো লাগে আমি ধুইয়া দিব। ওই বাচ্চাদের বাচ্চা কথা ঘুরাস কেন? হ্যাঁ, এই মাত্র কই আবার উল্টায় ফেলাইছস। হায় রে, তোকে বাড়িতে দেখি সব বৈদ্য মিনিটে মিনিটে কথা ঘুরায়। এই আমার ভাই যখন কইছে এই কাপড়গুলো ধুইতে হইব, তুই এখনই ধুইয়া দিবি, বুঝছ? কথা কস না কেন? হ্যাঁ, মা, ভাবি কি হয়েছে? ও, এই যে উকিল আইছে উকিলাতি করার জন্য। কি হয়েছে দেখবা না তো তুমি? তোমার চোখে এগুলো পড়বো না। সাধারণ আমি মামা শ্বশুর, আমার একটা পাঞ্জাবি ধুইতে যার সমস্যা, নাও তার পক্ষ হয়ে কও ধন যাব না, মামার পাঞ্জাবি ধন যাব না, শিখাই দাও। কি বলেন মামা, আপনার কাপড় ভাবি ধুয়ে দেয়নি? এটা কোনো কাজ করলা ভাবি তুমি? মামা তোমাকে একটা কাপড় দিয়েছে ধোয়ার জন্য, আর তুমি কাপড়টা মুখের উপর না করে দিয়েছো ধুইতে পারবে না? আল্লাহ, আমি হলে মামা আপনার গায়ে থেকে কাপড় খুলে তারপরে নিয়ে ধুয়ে দিতাম, জানেন? বুঝতে পারছে তাইলে? হ্যাঁ, বুঝছে মনে হয়। মামা, আমি একটা কাজ করি, ভাবির হাতে তো অনেক কাজ, ভাবি এখন আপনার পাঞ্জাবি ধুতে পারবে না, আপনি বরঞ্চ পাঞ্জাবিটা আমার কাছে দিন, আর কি কি লাগবে ধোয়ার বাকি সব আমার কাছে দিন, আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিব। আর ভাবি, দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও, তোমার কাজে যাও, যাও। রেবেকা, হ্যাঁ, আমার দুনিয়া ঘুরে কেড়ে, হ্যাঁ? আমি কার মুখে কি শুনতাছি? কি কয়? ছোট বউ কাপড় দুবার চাইতাছে। চাইতেছ যখন তাই দিয়ে দাও। এই যে নাও, যাই মনে করে তুমি দুয়া দিতে চাইতেছো, আমি মোটামুটি খুশি হয়েছি। এই যে নাও। বড় ভাই, হ্যাঁ, ছোট বউরা যে কাপড় ধুইতে দিলা, আমার তো বিশ্বাস হইতেছে না যে ও তোমার কাপড় ধুইব ঠিক মতো। বিশ্বাস তো আমারও হইতেছে না। হ্যাঁ। ছোট বউ আবার কাপড় দিয়ে দিব, তো একটু আগে যাই দেখি কাপড় চোপড় কি সাবান দিয়াই দয় নাকি সাবান ছাড়াই দয়। হ্যাঁ, চলো যাই, চল চল।
পাঞ্জাবির তুমি ফুটবলের মতো লাইতেছো, তোমার তো এটা ধুয়ে দেওয়ার কথা। কেন মামা? আপনিই তো আমাকে বললেন আপনার পাঞ্জাবিটা যেন আমি সুন্দর করে ধুই, যেন একটু ময়লা না থাকে, তাই সুন্দর করে পাড়িয়ে পাড়িয়ে ধুচ্ছিলাম। এইটা কি পাঞ্জাবি ধর সিঁড়ি? মানুষ কি পা দিয়ে কাপড় চোপড় ধয় নাকি? এই দেখ তোর ছেলের মুখ কি করে সব। আসলে মামা হয়েছে কি, আমি আপনার পাঞ্জাবিটা না খুব সুন্দর করেই ধুতাম, কিন্তু কি করব বলেন তো, এই বাড়িতে তো কোথাও ওয়াশিং মেশিন নেই, তাই আমি ভেবেছি আমি পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে যদি সুন্দর করে সবগুলো ময়লা উঠে একদম ঝকঝকা ফকফকা বানিয়ে দিতে পারি, এর জন্য এই টেকনিকে ধুচ্ছিলাম। এই যে হারাম যদি তোমার কাপড় চোপড় যখন নিয়ে গেছে, তখন আমার মনে মনে কামড় খাইছে যে কিছু একটা করব, তোমার পাঞ্জাবি হয় সিটা ফালাই দিব, নাহলে একেবারে নিখোঁজ করে দিব, বুঝছো? ওই খবিশের বাচ্চা, তুই আমার কাপড় চোপড় ধুইয়া দিবি না দিবি না, কিন্তু আমার পাঞ্জাবিটা এইখানে এসে তুই আমার পাঞ্জাবির লগে এই রাগ খারাস কেন? বোন রে, আসলে ও চাইছিল আমার যদি এরকম মাটিতে ফেলে লাগতে দিতে পারতো, তা তো পারে নাই। ওর সমস্ত রাগ আমার পাঞ্জাবির উপরে উঠাইছে। ঠিকই কইছো ভাইজান। আহারে মামা, আপনি যে কি সুন্দর করে মানুষের মনের কথা বলে দিতে পারেন, একদম মনের কথা। আচ্ছা যাই হোক মামা, একটা কথা বলি, এখন থেকে নিজের কাপড় নিজেই ধোয়ার চেষ্টা করবেন। শুধু শুধু বউদেরকে দিয়ে কাপড় ধোয়াতে গেলে পরে দেখবেন, এখন তো আপনার পাঞ্জাবির এই অবস্থা, পরে আপনার একটা কাপড় চোপড়ও থাকবে না। মামা তাহলে যাই এখন। দেখছো পাজিটা করছে কি তোমার শার্টটারে? কি সাংঘাতিক বউ রে বাবা! আরে একটু দেরি করলে তো আমার পাঞ্জাবি ফাড়া ফাড়া করে হলাইতো। ফারা ফারা কিছুই পাইতা না তুমি, ভাগ্য ভালো যে পাইয়া গেছো। তা জানি না কয় জায়গায় ছিঁড়া বাইর হবো। চল তো। চল যাও। বইনে আমার খুব টাকার দরকার, ওই 1025 টাকা যদি দিতি তাহলে আমি 1 মাস পরে তোরে 30,000 টাকা ফেরত দিতাম। ভাইজান তুমি টাকা নিবা ভালো কথা, তো 1 মাস পরে আবার মানে 30,000 টাকা দিবা, তুমি কি আমারে সুদ দিতে চাইতেছো? আরে না না, আসলে ওই মুখ ফুসকে বইলা ফেলাইছি, বইনের কাছ থেকে বাইরে টাকা নিব, এখানে আবার সুদের হিসাব কিসের? সেটাই তো কথা, তুমি এর মধ্যে কইলা তুমি আরো 5,000 টাকা বাড়াই দিবা, এটা তো সুদই মনে হয়। সুদের কথা আমি মুখে মুখে আশা করছি। আচ্ছা তাহলে আমার 25,000 টাকাই দিস। আইসা দিন না। বাগনে কিছু কইবে নাকি? মা, তোমার সাথে আমার একটু কথা আছে। আমার সাথে তোর কিসের কথা? কথা কবি তোর ছোট ভাইয়ের বউ আছে না, ওর লগে কথা, তুই যা ওর লগে যাই কথা কগিয়া যা। মা, আমি একজন ডাক্তারের সাথে কথা হয়েছি, উনি আমারে কইল আমার এই পায়ের যদি চিকিৎসা হয় আমি নাকি সুস্থ হয়ে যাব, আর ওই চিকিৎসা করার জন্য নাকি 50,000 টাকা লাগবে। তুমি একটু ব্যবস্থা করে দাও মা, আমার পা দুটো যদি ভালো হয়ে যায় আমি আবার আগের মতো কাম কাজ করতে পারবো, এই সংসারের আর কোনো সমস্যা থাকবো না। ওই পুরান কাহিনী। আচ্ছা কত বাবা, আমার কি একটা গাছ আছে যে তখন লিগে গাছ বলছি হ্যাঁ থেকে ঝাঁকি দিবি আর টাকা পড়বো? আর তাছাড়া তোর চিকিৎসা করার দরকার কি? তুই তো ভালোই আছো, তুই খাইতেছ, ঘুমাইতেছ, সবই তো করতেছ, তোর তো চিকিৎসা করার দরকার নাই, তুই এমনি আছো, ভালো আছো। মা, তুমি এমন করে কইতে পারলা? আমি তোমার চিকিৎসার জন্য তোমার কাছে টাকা চাইছি, তুমি তো মামারে মাত্র কইলা 25,000 টাকা দিবা, আমার দাও না মা, 50,000 টাকা একটু কষ্ট করে ম্যানেজ করে দাও, আমার পা দুইটার একটু চিকিৎসা করি, আমি একটু আবার আগের মতো সুস্থ হই। তোমার কি আমার জন্য একটু খারাপ লাগে না মা? ও যেই শুনছো আমার 25,000 টাকার কথা, অমনি তোমার চিকিৎসা করা জরুরি হয়ে পড়ছে, ওইটা আমি বুঝছি। শোনো, ওই মানুষ কয় না সুখে থাকতে ভূতে কিলায়, তোমার এখন ভূতে পিড়াইতেছে, কারণ এই যে তুমি তাও এখন লাঠিটা বর করে হাঁটতেছো, কোনো ভুলভাল অপারেশনে যদি ডাক্তারের ঠ্যাঙ্কাইটা ফেলাই দেয় তখন কিন্তু গড়ি পাইরা যাওয়ার লাগবো। ঠিক কথা কইছি, যেমনি আছো এমনি ভালো। ওখানে ব্যাটকা দূরে আর বয়ে থাকার কি আছে? কথা তো সবই শুনলাম, এখন যাও, তোমার মার লগে একটু জরুরি কথা কইতেছি। উঠো উঠো যা। ঠিক আছে মা, আজকের পর থেকে আর কোনোদিন তোমার কাছে আমি টাকা চাবো না মা। আল্লাহ আমারে যেরকম পঙ্গু রাখছে আমি সারা জীবন এরকম পঙ্গুই থাকবো, আমার মনে কোনো দুঃখ নাই। মা, তুমি কি মানুষ নাকি অমানুষ? তুমি কার সাথে কি কথা বলছো? সে তো এই বাড়ির বড় ছেলে, তাই না? ভাইয়া কতদিন হলো এই অবস্থায় ঘরে পড়ে আছে, তোমার কি দায়িত্ব না মা হিসেবে তার চিকিৎসা করানো? কেন করাও না তুমি? তোমার টাকার প্রতি এত মায়া কেন মা? টাকা নিয়ে কি কবরে যাবে?
মানুষটা অসুস্থ, তুমি তাকে সুস্থ করবে, তা না তুমি তুমি তাকে এখান থেকে বের করে দিচ্ছ। ছি মা, আমার লজ্জা করছে। ভাইয়া থামো, তুমি আমাকে কথা বলতে দাও। মা কি শুরু করেছো তুমি? হ্যাঁ, তাকে কি দেবে না টাকা তুমি? এরা তো আমার মাথাটা খারাপ করে ফেলাবো দেখি। বইনি এক কাম করি, দুই ভাই বোনে এই সংসার ছাইরে কোনো দিকে জায়গা, কারণ এরা যা শুরু করছে নিজেরাও ফকির হইব, আমাগরেও ফকির বানাইব। ঠিক কইছো ভাই, ওরা নিজেরা তো ফকির তো হইছে আর আমরাও ফকির বানাই ছাড়বো। মা একটা কথা বলো তো, আজ পর্যন্ত আমরা দুই ভাই কোনোদিন তোমার কথার অবাধ্য হয়েছি? আজ পর্যন্ত কখনো কোনোদিন ফালতু টাকা উড়িয়েছি? উড়াইনি তো। তাহলে কেন এমন করছো? কেন এমন করছো বলো? শোন একটা কথা কই, এই যে যত তক সম্পত্তি আছে এই বাড়ির, হ্যাঁ, এগুলা যদি আমি হিসাব করে না রাখতাম তো সবই শেষ হয়ে যেত, আমরা ফকির হয়ে যেতাম গিয়া, বুঝছো? তোরা যে দুই ভাই দুইটা বউ নিয়ে আইছত, এগুলা নিয়ে থাকতে পারতি না, এখান থেকে বাইরে যায় বস্তিতে থাকতই তো, বুঝছো? বস্তিতে থাকলেও শান্তিতে থাকতে পারতাম। এখানে না আছে শান্তি, না আছে টাকা। তাহলে কি কারণে এখানে থাকবো বলো? কি কারণে থাকবো এখানে? ওরে বাবা, এইটা আবার কোন ধরনের কথা? তোরে যদি এরকম ফালাই সরে কথা কয়, ওগুলো আমার সহ্য হয় না। বইনি না অগরে এখান থেকে চলে যাইতে ক, আমার জানি কিবা দুনিয়া ঘুরাইতেছে। এখন ওরা যদি চলে না যায়, এই যে আমি কইতাছি, তাহলে আমি যাবো গা। ভাইজান তুমি বসো বসো, আমি কইতেছি। রাগের একটা সীমা আছে। আচ্ছা তুমি মাথা ঠান্ডা করো। শোন সৈকত, তোরা দুই ভাই এখান থেকে চলে যা, বুঝছো? তোরা যত থাকবি ততই আমি অশান্তি হইব, বুঝছো? তোরা এখান থেকে যা যা। লাগবে না টাকা, আমার ভাইকে আমি চিকিৎসা করাবো। চলো। কি করতেছো বোন? এই তো ভাবি রান্না করতে যাব, তাই আর কি বের করছিলাম সব কিছু। তা আমি থাকতে তুমি রান্না করবা? আমার কাছে তো আমি রান্না করি। না না ভাবি, আমি রান্না করতে পারবো, কোনো সমস্যা নেই। কোনো দরকার নেই, আমি আসি না। কি গো, কি হয়েছে? মন খারাপ কেন তোমাদের? কি আর হবে, ভাইয়া মার কাছে 50,000 টাকা চেয়েছে। কোন ডক্টরের সাথে কথা বলেছে, 50,000 টাকা হলে নাকি ভাইয়ার পা ঠিক হয়ে যাবে। কিন্তু মা যে ব্যবহারটা করেছে আমি আর সহ্য করতে পারিনি। মাকে কথা শুনিয়ে দিয়েছি, কিন্তু মা ওইখান থেকে বের করে দিয়েছে। তোমার না আমি মানা করছি, মার কাছে কোনো কিছু হাত পেতে চাইতে যাবে না, তুমি তারপরে গেলা কেন? কি করবো আমি আর কি করতাম? দিনের পর দিন এরকম ঘরের মধ্যে আমি পঙ্গু হয়ে পড়ে আছি। আমার কি খারাপ লাগে না? আমার তো খারাপ লাগে। আর আমি তো কোনো বাইরের মানুষের কাছে টাকা চাই নাই, আমার নিজের মার কাছে গিয়ে টাকা চাইছি আমার চিকিৎসার জন্য। এটাকে আমি খুব বেশি অন্যায় করছি? দরকার হলে বিছনায় পড়ে থাকবা, শুয়ে থাকবা, চিকিৎসার দরকার নাই, তারপরও কারো কাছে হাত পাতবা না। ভাবি মন খারাপ করো না তো, আমি দেখছি কি করা যায়। এত চিন্তা করো না, যাও তুমি রান্না করে যাও। আর ভাইজান আপনি রুমে যেয়ে রেস্ট করেন। ভাইজানের না এই অবস্থা দেখে আমার একদমই ভালো লাগছে না। মাকে এত করে বোঝানোর পর মা যে কেন বুঝতে চাইছে না, আমি এটাই বুঝতে পারছি না। দেখো, ভাইয়ার কষ্ট আমার সহ্য হচ্ছে না। আমি মায়ের কাছ থেকে কোনো টাকা নিব না, আমি ভাইয়ের চিকিৎসা করাবো। তুমি কোত্থেকে চিকিৎসা করাবে? তোমার কাছে কি টাকা আছে? তুমি যত টাকা আর্নিং করেছো সবই তো মায়ের কাছে দিয়ে দিয়েছো, টাকা পাবে কোথায় এখন তুমি? এখন মনে হচ্ছে এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল জীবনের। সব টাকা মায়ের হাতে দিয়ে দিয়েছি। আজকে যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আর মায়ের কাছে হাত পাততে হতো না। আর তুমি কি করবে? তোমার কিছু করা লাগবে না, আমি দেখছি কি করা যায়। মায়ের সাথে আগে আমার বোঝাপড়া আছে, আমি মায়ের সাথে কথা বলবো, তারপর দেখি কি করা যায়। যদি মা কিছু না করে তারপর যা করার আমিই করব। যাও তুমি তোমার ঘরে যাও, আমি মায়ের সাথে কথা বলে আসি। মা, আমি যে আপনাকে টাকার কথা বলেছিলাম, টাকার ব্যবস্থা করেছেন? দিন, টাকাগুলো দিন। টাকা? কিসের টাকা? কোন টাকা? কোন টাকার কথা কইতেছো তুমি? মা কোন টাকা এটা আপনি জানেন না? আমার তো মনে হয় আপনি জেনে বুঝেও নাটক করছেন। টাকা দেওয়া লাগবে বলে, তাই তো? মা আমি তো আপনাকে বলেছিলাম ভাইয়াকে নিয়ে আমি কাল সকালে ডক্টরের কাছে যাব, আমার অনেকগুলো টাকা লাগবে। আপনি কি সব ভুলে গেছেন? দেখো আমি সাফ কথা কয়ে দিতেছি, আমি কোনো টাকা দিতে পারবো না, বুঝছো? আমার কাছে টাকা চাই, আমার বিব্রত করবা না, বুঝছো? এটা কেমন ধরনের কথা মা? সে তো আমার হাজবেন্ডের বড় ভাই,
আর তাছাড়া সে তো একজন মানুষ, আপনারই ছেলে। আপনার কি একটু খারাপ লাগছে না? আপনি কেমন মামাকে বলতে পারেন? আর তাছাড়া মা, আপনাদের তো টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। যদি অভাব থাকতো তাহলে আমি বুঝতাম যে আপনি এরকম করছেন, ঠিক আছে। কিন্তু আপনার তো অনেক টাকা পয়সা আছে মা, আপনি এত টাকা পয়সা দিয়ে কি করবেন? যদি আপনার ছেলেই ভালো না থাকে, আপনার ছেলে যদি সুস্থই না থাকে, ঠিকমতো হাঁটাচলাই না করতে পারে, আপনার কি একটু খারাপ লাগে না মা আপনার ছেলেকে এই অবস্থায় দেখে? না, ওর ভালোর জন্য আমি টাকা খরচ করতে পারবো না, 1 টাকাও না। আচ্ছা, আমি বুঝতেছি না ওর জন্য তো তোর দরদ কেন? হ্যাঁ, তোর এত জলে কেন? কত আমার একটু। আমি আপনাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা মা, ভাইয়া তো আপনার ছেলে, আপনার ছেলের জন্য কি আপনার একটু দয়া মায়া হয় না? একটু খারাপ লাগে না? আমি তো জানি মাদের মন অনেক নরম হয়, মায়েরা সন্তানদের জন্য সব কিছু ত্যাগ করতে পারে। কিন্তু আপনাকে দেখে আমি অনেক অবাক হচ্ছি। আপনি কেমন মা? আপনি কি দিয়ে তৈরি বলেন তো? আচ্ছা, তোর যখন এতই দরদ লাগে, তুই এক কাজ কর, তোর যদি টাকা থাকে তুই ওর চিকিৎসা কর, ওর ভালো করে হারা, বুঝছো? এত কিছুর পরেও আপনার একটু অনুশোচনা হচ্ছে না? ঠিক আছে মা, আমি আর কোনোদিনও আপনার কাছে টাকা চাইবো না। আমি দেখছি ভাইয়ার জন্য কি কি করা যায়। ভাইয়ার ট্রিটমেন্টের জন্য যা যা করা লাগে আমি করব। বোন হিসাবে আমি ভাইয়ার পাশে দাঁড়াবো। আর আপনার কাছ থেকে আর কখনো একটি টাকাও আমি চাইবো না। টাকা চাইতেইব না, আমি টাকা দিলে তো। তোরা 4 জন মিল্লায় এখানে কি করতেছ? আর এই গাড়ি বুঝ করলে কই যেতেছ? যে দলবল পাকাইছে মনে হয় নির্বাচনী ওই কি বলে ওটারে মিছিলে যাইতাছে। তাই তো মনে হইতেছে। না মা, আমরা কোনো মিছিলেও যাচ্ছি না, মিটিংয়েও যাচ্ছি না। আমরা যেখানে চলে যাচ্ছি তুমি শুনে খুশি হবে। এই বাড়ি থেকে আমরা সবাই চিরদিনের জন্য চলে যাচ্ছি মা। কি কি কইতাছ? এই বাড়ি ছেড়ে তোরা চলে যেতেছ? ডেরামা ওরা ডেরামা করতেছি, যাতে ওগো ডেরামাতে ভুইলা তুমি মানে সবকিছু ওগো কথা মতো শুই না চলো, যাইতে দাও। পেটে টান পড়লে শুরু করে আইসা পড়বো। একটা তো পঙ্গুই কাজকর্ম করতে পারে না, ওই একটাই ওদের সবাই টানতে পারবো না। মামা, আমরা যদি এখান থেকে চলে যাই না, আমাদের টাকা পয়সা কোনো কিছুর অভাব হবে না। আসলে আমি একটা কথা আপনাদেরকে বলিনি, আপনারা নিশ্চয়ই শুনেছেন তার নাম। আমি রিফাত চৌধুরীর একমাত্র মেয়ে। মানে রিফাত চৌধুরী মানে ওই যে রিফাত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক উনি? ও যদি সত্যিকারের ওই রিফাত চৌধুরীর মাইয়া হইয়া থাকে, তাহলে তোমার আমার মতো 2, 4, 5টা কি না ভালাই ওরা, ও টাকার কমতি পড়বো না। এ কি শুনাইলা ছোট বৌমা? সত্যি কইতেছ তো ওই রিফাত চৌধুরী তোমার বাপ? হ্যাঁ মামা, ও ঠিকই বলছে। ও রিফাত চৌধুরীর একমাত্র মেয়ে, পাপড়ি চৌধুরী। আচ্ছা, এই তোর বউ যদি এত বড় লোকের মাইয়া হয়ে থাকে, তাহলে এতদিন আমি জানাই নাই কি লিগা? হ্যাঁ, দেখো মা, আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। আমরা চাইতামও না যে আমরা দুজনকে বিয়ে করব। একদিন ও আমাকে প্রপোজ করে, আমি যেন ওকে বিয়ে করি। আমি সেদিন অবাক হয়ে যাই। কিন্তু ও আমাকে কেন বিয়ে করতে চেয়েছিল জানো? যেদিন ওকে আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম, সেদিন তুমি ওর সাথে খারাপ আচরণ করেছিলে। তোমার আচরণের কারণে ও আমাকে বলতে বাধ্য হয়েছিল যে তুমি আমাকে বিয়ে করো। তারপর বিয়ে করলাম, যাতে ও তোমাকে একটু সাহায্য করতে পারে। আসলে মা, তুমি কখনো শুধরাবে না, কারণ তুমি মামার কথা শোনো। আর যে ব্যক্তি মানুষের কান পড়া নেয়, সে কখনো শুধরায় না। মা, আমি যখন থেকে পঙ্গু হয়েছি, প্রত্যেকটা দিন তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো, আমার বউর সাথে খারাপ ব্যবহার করছো। তোমার সব রকম অন্যায় অত্যাচার সব কিছু আমি সহ্য করছি, কখনো কিন্তু একটা প্রতিবাদ করি নাই। কেন করি না জানো? কারণ তুমি তোমার মা। মা তার সন্তানের হাজার রকম শাসন করতে পারে, হাজার রকম কথা বলতে পারে, সবসময় চুপচাপ সহ্য করছি। কিন্তু আজ পর্যন্ত কোনোদিন তোমার মন পাই নাই মা। এত কিছু সহ্য করার পরে যখন তোমার মন পাই নাই, তখন আমরা সিদ্ধান্ত নিছি আমরা এই বাড়িতে থাইকা তোমার কষ্ট দেব না, আমরা এই বাড়ি থেকে চলে যাবো। তুমি ভালো থেকো। মামা, আপনারা আমাদের সাথে যা যা করেছেন, আমি চাইলেই কিন্তু আপনাদেরকে পুলিশে দিতে পারতাম। কিন্তু কেন দিইনি জানেন? কারণ আমি চাই না এই পরিবারের মান সম্মান যাক। কারণ এখন তো এই পরিবারের সাথে আমিও জড়িয়ে আছি। আর এদেরকে এসব কথা বলে কি লাভ? আমিও চাই না কথা বাড়াতে। সৈকত, আমরা যেহেতু এই বাড়ি ছেড়ে চলেই যাব, তাহলে দাঁড়িয়ে আছি কেন? কেন সময় নষ্ট করছি? চলো। আরে না না মা জননী, এই বাসা সাইরা তুমি যাইও না।
এই দেখো মনের ভুলে আসলে তোমার লগে অনেক উল্টাপাল্টা ব্যবহার করছি। আসলে দোষ তো তোমাকে না, দোষ আমার বইনের। হ্যাঁ? নিজের মায়ের পেটের বইনেরই কি হইব, উল্টাপাল্টা বুঝে এই আমারে নানান রকমের কথা কইয়া তোমাকে বিরুদ্ধে একেবারে মাথাটা নষ্ট করে দিছে। আসলে আমি তোমারই পক্ষে। মামা তুমি তো আসলে একটা পোল্ট্রিবাজ লোক, তুমি সব পারো মামা। যখন তুমি শুনলে ও রিফাত চৌধুরীর মেয়ে, তখন তুমি ওর হয়ে কথা বলছো। কি লো বড় ভাই, তুমি আমার পক্ষ থইয়া তুমি অপপক্ষে চলে যেতেছো, ব্যাপারটা কি? আরে দেখ ব্যাপারটা 25,000 টাকা দিতে কষিমুষি করতেছো, আর ওর বাপে কোটি 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 টাকার মালিক। বৌমারা যদি আমি কই ফট করে 2 লাখ টাকা বাই করে দিতে 2 মিনিটও সময় নেবো না। এই 25,000 টাকা তুমি 3-4 দিন ধরে দিতেছো তো দিতেছো না। কি স্টাইল দিচ্ছি জানি কোনখানকার কি মানে বাইক নাই। এতদিন আসলে আমি ওই টুকটাক টাকা পয়সার জন্যই এদিক সেদিক কথাবার্তা কইছি, আমার বোনের পক্ষ নিছি। আসলে মন থেকে ভালো আমি তোমাকে বাসি। ওই এই মহিলার পিছনে থাইকে আমার কোনো লাভ নাই। তোমরা যদি বাড়ি থেকে যাও না, আমার লগে নয়ে যাইবা। মাহিন, তুই আমার ঘরে খাইয়া আমার ঘরে থাইকা আমার সংসারের মধ্যে আগুন লাগাই দিয়া এখন অগপক্ষে যেতেছ গা? হ্যাঁ, ও আমার টাকা কম দেখা এখন অগর টাকার বেশি গরম পাইছো, এখন ওদিকে দৌড় দিতেছো। তোরে আমি কিচ্ছু করতে পারবা না, 3 টাকার মালিকও নাই, ফাল দিয়ে আকাশে উঠো। টাকা পয়সার মালিক তোরা। শোনো, তুমি তোমার মতো থাকো, আমি আর তোমার পক্ষে নাই, বুঝছো? মামা তুমি আর একটা কথা বলো না তো, তোমার কথা শুনতে আর ভালো লাগছে না। মা, এইবার কি তুমি বুঝতে পেরেছো তোমার কে আপন, কে পর, আর কে বা স্বার্থপর? এই বাইরে বাইরে এখান থেকে যা। যাইতেছি। সব জায়গায় খালি গিরিঙ্গি করে। এই মানুষটার কারণে আজকে আমার এই গরমটার মধ্যে অশান্তি। শান্ত, সৈকত, তোরা তো আমার পেটেরই সন্তান। আমি না হয় অন্যায় করছি, ভুল করছি, আমার তোরা মাফ করে দে বাবা। যত নষ্টের মূল আমার এই ভাই, আমার ভাই এসে আমার মাথার মধ্যে আরো পোকা ঢুকাই দিয়া আমার মাথাটারে খাইয়া ফেলাইছে বাবা। আমার ভুল হয়ে গেছে বৌমা, তোমরা আমার মাফ করে দাও। আসলে আমি অনেক অন্যায় করে ফেলাইছি, তোমাগুলোকে অনেক অত্যাচার করে ফেলাইছি, আমার তুমি মাফ করে দাও। তোমরা যদি না মাফ করো তাহলে আমি কই যাম কও? সৈকত, শান্তর যত চিকিৎসার টাকা সব আমি দিব বাবা। আমি আসলে ভুল করছি, আমি মা হয়ে আমার এই কাজটা করা উচিত হয় নাই। ও তো আমার পেটের সন্তান, আসলে আমি ভুল করছি। শান্ত রে, তোর এই মা রে তুই মাফ করে দে বাবা, আসলে আমি অন্যায় কাজ করছি। মা, তুমি এটা কি করতেছো? আরে তুমি আমার কাছে মাপ চাইতেছো কেন? দেখো মা, একটা মা যতই ভুল করুক, তার সন্তানের কাছে কখনো কিন্তু সে মাপ চাইতে পারে না। আর আমি তো তোমার নিজের সন্তান, তাই না? তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পারছো, আমার যে তুমি সন্তান মনে করে আবার বুকে টাইনে নিতেছো, এর থেকে তো বড় পাওয়া পৃথিবীতে আমার কিছুই নাই মা। এর থেকে বড় পাওয়া আমার কিছুই নাই। তোরা সবাই মিলে খুশি তো বাবা? বোমা, যাক আলহামদুলিল্লাহ, তোর মুখে খুশিটা দেখে আমার খুব ভালো লাগতেছে।